এরকম একটা দানবীয় শক্তিকে আমরা পরাজিত করলাম। সেই আকাঙ্ক্ষাটাকে মূল্যায়ন করা এবং সেই আকাঙ্ক্ষাটাকে একটা বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে একটা অভ্যুত্থানের প্রথম কাজ। অভ্যুত্থানের দ্বিতীয় কাজ আসে আমাদের এই অভ্যুত্থানের সময় যেসব শক্তি এখানে অভ্যুত্থানে মানববিরোধী একটা অবস্থান তারা নেয়, মানুষের বিরুদ্ধে গিয়ে মানুষের উপর তারা আক্রমণ নিয়ে আসে, নির্মম নির্যাতন নিয়ে আসে, সেই রকম শক্তিগুলোকে চিহ্নিত করা এবং সেই শক্তিগুলো একটা বিচারিক প্রক্রিয়ায় নিয়ে এসে একটা সুষ্ঠু বিচার তার নিশ্চিত করা। কিন্তু বন্ধুগণ, গত বছর 5 আগস্ট এখানে ওই ওই ফ্যাসিস্ট হাসিনা যখন এখানে গণভবন থেকে পালিয়ে গেছে, তারপর থেকে আমরা আমরা আশা নিয়েছিলাম, প্রত্যাশায় আমরা বুক বেঁধেছিলাম যে কিভাবে করে এখানকার ছাত্ররা, এখানকার শ্রমিকরা, সাধারণ শ্রমজীবী মানুষ, জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে যে তারা লড়াইটা পরিচালনা করলেন, সেই আকাঙ্ক্ষার সেই চেতনার একটা বাস্তবায়ন ঘটবে। বন্ধুগণ, কিন্তু 5 আগস্টের পর সেই আকাঙ্ক্ষার বিপরীতে কিন্তু আমাদের দেশ হাঁটছে। আপনারা জানেন যে যখন জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন হয়, সেই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তৈরির সময় আমরা বলেছিলাম এই যে সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী আজকে রাজপথে নেমে আসছে, এটা একটা বড় কারণ হচ্ছে দেশে যে বেকারত্ব, অর্থাৎ এই রাষ্ট্র তার দায়িত্ব ছিল মানুষের কর্মসংস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে নিশ্চিত করা। কিন্তু এই 53 বছর ধরে, আমাদের স্বাধীনতার পর 53 বছর ধরে এখানকার শাসক শ্রেণী সেই কর্মসংস্থানের কোনো দায়িত্ব নেয়নি। বারংবার তারা মানুষকে একটি প্রতিযোগিতায়, একটি অসুস্থ প্রতিযোগিতায় তারা নামিয়ে দিয়েছে যে এইখানে পড়াশোনার দায়টাও তোমার, এখানে চাকরি জোগাড় করার দায়টাও তোমার। এবং এভাবে করে এই যে একটা কর্মসংস্থানের জায়গাটা তারা নিশ্চিত করতে পারলেন না, তার প্রেক্ষিতে কিন্তু সেই ক্ষোভ থেকে কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে। বন্ধুগণ, আপনারা দেখবেন যে আজকেও আমি সেই সময় বলেছিলাম যে আজকে আমাদের বাংলাদেশে সরকারি চাকরি, শুধু সরকারি চাকরিতে শূন্যপদ রয়েছে 4,68,000। অর্থাৎ যেই সব পদগুলোতে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে বেকার সংকট আছে, বেকারত্বের যে সমস্যা আছে, সেটা একটা জায়গা কিন্তু দূর করা যায়। এর পাশাপাশি আরো করা যায় যে আমাদের এখানে আরো নানান ধরনের যে বিভিন্ন সেক্টর আছে, সেই সমস্ত সেক্টরে কর্মসংস্থানের নতুন নতুন জায়গা তৈরি করা যায়। কিন্তু এই রাষ্ট্রে কিন্তু সেই মনোযোগ নেই। আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন যে আমরা যখন শিক্ষার্থীরা রাজপথে এসেছিল, সেই রাজপথে আসার সময় আমরা যে আওয়াজ তুলেছিলাম যে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, তার একটা মূল হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ যেই শিক্ষার মধ্যে ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না। আজকে আপনারা দেখবেন, আজকে এই যে কর্মসংস্থানের সাথে যে কথাটা বললাম, এটার সাথে যুক্ত হয়ে আছে কিভাবে করে শিক্ষার দৃষ্টিভঙ্গি। আপনারা জানবেন আমাদের বাংলাদেশে গ্রাম রয়েছে 87,191টি গ্রাম রয়েছে। দুঃখিত, 87,191টি গ্রাম রয়েছে। এর পাশাপাশি রয়েছে আমাদের শহরাঞ্চল। আপনারা জানবেন যে আমাদের বাংলাদেশে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র 65,565টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অর্থাৎ আমি যদি ধরেও নেই যে প্রতিটা গ্রামে গঞ্জে একটি করে প্রাথমিক বিদ্যালয় থাকবে, একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে, তাহলে কিন্তু আজকে এখানে 87,000 গ্রামে 87,000টি প্রাথমিক বিদ্যালয় থাকার কথা। কিন্তু আমরা বন্ধুগণ, আমরা দেখছি আমাদের সেই শহর এবং গ্রাম মিলিয়ে মাত্র 65,000 এরকম প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে শিক্ষার্থীদের যেমন করতে হয় যে কারিগরি ফি দিয়ে, কারিগরি টাকা দিয়ে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে হয়, একই সাথে চলে ঠিক তেমনি ভাবে এই যে কোচিং এবং প্রাইভেটের রমরমা বাণিজ্য। এবং এই যে কথাটা বললাম, যদি এইভাবে করে প্রতিটি গ্রামে এবং আরো শহরে এইভাবে করে প্রাথমিক বিদ্যালয়, আমার হচ্ছে যে সরকারি উদ্যোগে, আমার হচ্ছে যে মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যদি নির্মাণ করা যেত,
এবং প্রতিটি জায়গায় কি পরিমাণ শিক্ষক লাগতো এবং সেটা আমাদের দেশের বেকার সমস্যার জন্য কি দারুণ একটা জায়গা তৈরি করতে পারতো। কিন্তু আমরা জানি যে এই শাসকদের মনোযোগ সেদিকে নেই। এই শাসকদের মনোযোগ রয়েছে শিক্ষা নিয়ে কিভাবে করে ব্যবসা করা যায়। আপনারা জানবেন যে এই যে সরকার যখন ক্ষমতায় আসলেন, আমরা প্রত্যাশা করেছিলাম যে একটু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে এই যে শত সহস্র মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে তারা আমলে নেবেন। কিন্তু আমরা দেখলাম যে তারা ক্ষমতায় আসার পর শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, সেই শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষার যে ব্যবসা, সেটা কিন্তু আরো নতুন নতুন দুবার ঘোরা করার চেষ্টা করছেন। এবং তার বিপরীতে রয়েছে আমাদের যে এই যে শিক্ষার্থীদের যে প্রতিরোধের জায়গা, সম্রাট আমরা বলেছি, পূর্ব বক্তারা বলেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কিভাবে করে এই শিক্ষাটা যাতে সবার হয়, শিক্ষার অধিকার যাতে সবার হয়, শিক্ষা নিয়ে যাতে কোনো ব্যবসা না হয়, শিক্ষায় রাষ্ট্র গড় বৃদ্ধির জন্য তার প্রতিষ্ঠা লগ্ন থেকে লড়াই সংগ্রাম পরিচালনা করে আসছে। কিন্তু আপনারা দেখবেন অভ্যুত্থানের পরে এই যে নানান ধরনের শক্তিগুলো আছে নানান জায়গায়, তারা ঠিক তেমনি করে এই সচেতন সংগঠিত ছাত্র আন্দোলনকে বন্ধ করার জন্য তারা ছাত্র রাজনীতি বন্ধের একটা মাধ্যম তারা শুরু করলেন। এই নারায়ণগঞ্জেও সেটার একটা প্রভাব আছে। আমরা দেখেছি কিভাবে করে ওই নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, সেই সরকারি তোলারাম কলেজে আমাদের সংগঠনের পক্ষ থেকে যখন পোস্টারিং করা হয়, সেই পোস্টার আমরা জানি না কারা তারা এসে আমাদের সেই পোস্টার তারা ছেড়ে দিয়েছিল। তারা যুক্তি দেখেছিল যে ছাত্র রাজনীতি থাকা যাবে না। আমরা কিন্তু শক্তভাবে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই এই যে সন্ত্রাসের নামে আপনারা এই শিক্ষার্থীদের, এই ছাত্রদের যে ন্যায্য আন্দোলন, সচেতন সংগঠিত আন্দোলন বন্ধ করার যে কায়দা আছে, তার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দৃঢ় দৃঢ় অবস্থানে সেটা লড়াই পরিচালনা করবে। তার যে লড়াইয়ের ধারাবাহিকতা সে বজায় রাখবে। এই বন্ধুগণ, আপনারা জানেন এই নারায়ণগঞ্জ শহর, এই নারায়ণগঞ্জ শহরের একটা বিশেষত্ব রয়েছিল। এইখানে আপনারা দেখেছেন কিভাবে করে একটা সেই আওয়ামী সন্ত্রাসের একটা রাজত্ব কায়েম হয়েছিল। তকি হত্যা থেকে শুরু করে এখানে ৭ খুন এবং নানান ধরনের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের কর্মকাণ্ড আমরা বিগত সময়ে দেখেছি। সেই সন্ত্রাসের সামনে, সেই রক্তচক্ষুর সামনে এইখানে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং আমাদের দল বাসদ এখানে কিভাবে করে একই সাথে যেমন শিক্ষার লড়াই, শিক্ষার্থীদের পক্ষে লড়াই তারা পরিচালনা করেছে, ঠিক তেমনি ভাবে এখানকার যে শ্রমজীবী মানুষ এবং এখানকার যে নগরবাসী তাদের পক্ষে তাদের বিভিন্ন সংকট নিয়ে তারা কিভাবে লড়াই সংগ্রাম সেই রক্তচক্ষুর সামনে তারা পরিচালনা করেছে। হয় বন্ধুগণ, আজকে এখানে আপনারা যারা নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে এসেছে, নারায়ণগঞ্জবাসী আপনারা যারা আমাদের কথা শুনছেন, আমরা আপনাদেরকে বলতে চাই অভ্যুত্থানের যে আসল শক্তি, সেই অভ্যুত্থানের আসল শক্তিকে আপনাদের চিনতে হবে। কারা এই শুধু জুলাই আগস্ট পরবর্তী সময়ে মাথাচাড়া দিয়েছে, আর কারা দীর্ঘ ১৬ বছর ধরে এইখানকার শিক্ষার্থীদের সংকট নিয়ে, এইখানকার জনজীবনের সংকট নিয়ে লড়াই করেছে, সেই শক্তিকে আপনাদের চিনতে হবে। আপনারা জানেন যে এখানে এই অভ্যুত্থানের পরে আমাদের সামনে বসে আছেন আমাদের শ্রমিক নেতা সেলিম ভাই, এখানে বসে আছেন কিভাবে করে শ্রমিকদের পক্ষে ন্যায্য কথা বলতে গিয়ে এখানকার যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করে গিয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। বন্ধুগণ, তাই আপনাদের বলতে চাই আমাদের লড়াই শুধু জুলাই নয়, আমরা এই ভূখণ্ডে যে ২৫০ বছর ধরে এখানকার মানুষ, এখানকার ছাত্র সমাজ যে মানুষের মুক্তির জন্য বা শোষণ মুক্তির জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ের ধারাবাহিকতাকে আমরা বহন করি এবং আগামীতেও আমাদের সেই লড়াই চলবে। এই লড়াই থামার নয়। আজকে জুলাই আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে যে শাসক যত বড় দানবী হোক না কেন, মানুষের ঐক্যের কাছে, মানুষের ওই একতার শক্তির কাছে সেটা তুচ্ছ, খড়কুটোর মতো সে বাণিজ্য চলে ভেসে যাবে। ফলে এইখানে যারা আছেন, যারা শুনছেন আমাদের কথা, আমরা কিন্তু আপনাদের কাছে সেই বার্তাটি নিয়ে যেতে চাই, সেটাই শক্তভাবে বলতে চাই যে আমাদের লড়াই কিন্তু থামবার নয়। এইখানে আমরা দাবি করেছি, আপনাদের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক নারায়ণগঞ্জে আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে।
আপনারা জানবেন যে আমরাই বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন যারা এইখানে বাংলাদেশে দাঁড়িয়ে বলেছিলাম যে জেলায় জেলায় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে। সেই সময় আমাদের সাথে অপর এখানে যে বুর্জোয়া ছাত্র সংগঠন, এমনকি অন্যান্য বামপন্থী যে ছাত্র সংগঠন আছে, আমাদের যে বিভিন্ন বুদ্ধিজীবী আছে, তারা কিন্তু আমাদের এই মতের সাথে একমত হতে পারেননি। কিন্তু আমরা আমাদের যুক্তিতে আমরা কিন্তু অটল থেকেছি। আমরা তাদেরকে দেখিয়েছি, তারা যেভাবে করে যুক্তিটা নিয়ে এসেছিলেন যে যত বেশি বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার মান নাকি তত কমবে। আমরা বলেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার উপর শিক্ষার মান নির্ভর করে না, শিক্ষার মান নির্ভর করে শাসকদের শিক্ষা নীতির উপর। তারা কিভাবে করে শিক্ষাটাকে দেখে, কোন দৃষ্টিভঙ্গি দ্বারা শিক্ষাটা পরিচালিত হয়, সেটার উপর নির্ভর করে শিক্ষার মান। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লে আজকে শিক্ষার মান কমবে, এই কথার সাথে আমরা কোনোভাবেই একমত পোষণ করি না। এবং তার বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের বক্তব্য নিয়ে যাওয়া মানুষের কাছে এবং সেই লড়াই অব্যাহতভাবে আমরা পরিচালনা করেছি। ফলে বন্ধুগণ, আমাদের সামনের দিনে আপনারা মনে রাখবেন, আগামীতে এই নারায়ণগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য এখানকার যারা শিক্ষার্থীরা আছেন, একই সাথে অভিভাবক যারা আছেন, বিভিন্ন যারা শিক্ষকরা আছেন, আমরা সবাইকে সাথে নিয়ে এখানে একটা আন্দোলন, দুর্বার একটা আন্দোলন করে তুলতে চাই। ফলে আপনারা আগামী দিনের এই যে সমস্ত লড়াই, সেই সমস্ত লড়াইয়ের সাথে সাথে আপনারা সে সামিল হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং পুনর্বার এখানে যারা আজকে এই আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র সংগঠনের এই আয়োজন